আসসালামু আলাইকুম সবাইকে। টিচার্স মেথডে আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজকে আমরা পড়ব গতি অধ্যায়ের পর্ব 2। গত পর্বে আমরা পড়েছিলাম গতি কি এবং এর বিভিন্ন প্রকারভেদ। তো চলো শুরু করি আজকের পর্ব 2। আমরা আমাদের চারপাশে বিভিন্ন ধরনের রাশি আছে, যেমন এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার একটা বল আছে, এটা একটা রাশি। এই রুমের একটা তাপমাত্রা আছে, এটাও একটা রাশি। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রকারের রাশি আছে। এই রাশিগুলোর মধ্যে অনেকগুলো আছে এরকম যে এদের শুধুমাত্র মানটা বললেই হয়, কিন্তু এদের দিক বলে দিতে হয় না। আবার অনেকগুলো এরকম আছে যে তাদের মানের সাথে দিকটাও বলে দিতে হয়। যেমন তোমার উপর 50 কেজি, তখন তোমার কি আর কোনো দিক বলে দিতে হচ্ছে? শুধুমাত্র মানটাই বলে হচ্ছে। তাহলে এই শুধুমাত্র যে মানটাই বলে দিলে হচ্ছে সেটা কি রাশি? স্কেলার রাশি। এবং মানের সাথে দিকটা বলে দিলে তখন সেটা হবে ভেক্টর রাশি। যেমন তোমার স্কুলের দূরত্ব তোমার বাসা থেকে 1 কিলোমিটার, সেটা বললে শুধু হবে? তুমি কি তোমার স্কুলটা খুঁজে পাবে কি? তোমার এই স্কুলের যে 1 কিলোমিটার দূরে অবস্থিত সেটা তোমাকে বলে দিতে হবে কোন দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে নাকি উত্তর বা দক্ষিণ দিকে, এই দিকটা বলে দিতে হবে। যেমন তোমার স্কুলের দূরত্বটা তোমার বাসা থেকে পশ্চিম দিকে 1 কিলোমিটার দূরে, তখন তুমি তোমার স্কুলটা খুঁজে পাবে। ঠিক আছে, তাহলে এই যে মানের সাথে দিকটা বলে দিলাম, তখন কি হবে? এটা ভেক্টর রাশি। তো একটা ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আমরা বেছে নিই। যেমন ভর একটা স্কেলার রাশি, একে আমরা প্রকাশ করব m দিয়ে। দূরত্ব একটা স্কেলার রাশি, এটাকে d দিয়ে, মানে ডিসটেন্স, m দিয়ে মাস। ডিসটেন্স মানে দূরত্ব একটা স্কেলার রাশি, দূরত্ব স্কেলার রাশি, সময় স্কেলার রাশি, কাজ ক্ষমতা শক্তি, এগুলো কি স্কেলার রাশি। আবার ভেক্টর রাশির উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ওজন একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি এবং বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি। দেখো এখানে m এর এককটা কি হবে? যেহেতু m বল, তার মানে এর এককটা হবে কেজি। আবার দূরত্ব, দূরত্ব একক কি হবে? মিটার। এগুলো কি লিখতেছি আমি? একক। দূরত্বের একক হবে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এগুলো আমরা পরবর্তীতে দেখবো এটা কিভাবে আসছে। সময়ের একক সেকেন্ড এবং কাজ ক্ষমতা শক্তি পরবর্তীতে আমরা দেখে নেব। যেমন এই ওজনের একক আছে বিভিন্ন আছে, সরণের একক মিটার পার সেকেন্ড, এগুলো তোমাদের লাগবে তাই এগুলো দিছি। এই সরণের একক, সরি, সরল কিন্তু একটা দৈর্ঘ্য, তার মানে এটা কি হবে? মিটার। আবার বেগ মিটার পার সেকেন্ড, ত্বরণ হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। গুলা এই রাশিগুলার একক। এই ত্বরণের একক কিভাবে আসছে আমরা পরবর্তীতে দেখবো, বেগের একক কিভাবে আসছে আমরা পরবর্তীতে দেখবো। তাহলে দেখো এখন আমরা দূরত্ব কি এবং ত্বরণটা কি, এই জিনিসটার পার্থক্যটা আমরা একটু দেখে নিই। মনে করো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে পৌঁছালাম। এই যাত্রা, এই রাস্তাটুকুর দূরত্ব হচ্ছে 10 মিটার। এবং এখান থেকে আবার এদিকে তুমি সি বিন্দুতে 5 মিটার গেলাম। 5 মিটার যাওয়ার পর সি বিন্দু থেকে আবার তুমি ডি বিন্দুতে আসলে, এখানে আবার তুমি 3 মিটার গেলাম। তাহলে তোমার সর্বমোট দূরত্ব কত হবে? দূরত্বটা হচ্ছে তোমার আদি বিন্দু থেকে গন্তব্যস্থান পর্যন্ত যতটুকু রাস্তা অতিক্রম করেছো তার সবটুকু যোগফলকে দূরত্ব বলবে। তাহলে তোমার দূরত্ব কত হবে? এখানে তোমার দূরত্ব হবে 10, 15 আর 3 18 মিটার। বুঝতে পারছো? এখন সরল জিনিসটা কি? এখানে তোমার সরল হবে, সরল হলো সরল জিনিসটা হলো, সরল রাশিটা কি? তোমার
যাত্রাস্থান হতে গন্তব্যস্থান পর্যন্ত সরল রৈখিক দূরত্বটাকে সরণ বলবে। যেমন তুমি যাত্রা শুরু করছো এ বিন্দু থেকে এবং তোমার গন্তব্য হচ্ছে ডি বিন্দু, এর সরল রৈখিক দূরত্ব তাই হবে সরণ। মনে করো এই সরণটুকু 8 মিটার। তাহলে তোমার এ বিন্দু হতে মানে তোমার যাত্রাস্থান হতে গন্তব্যস্থান পর্যন্ত দূরত্ব হচ্ছে 18 মিটার। তাহলে সরণ কত হবে তোমার? সরণ হবে 8 মিটার। মানে যাত্রাস্থান হতে গন্তব্যস্থানের সরল রৈখিক দূরত্বটাকে আমরা সরণ বলবো। এবার আসো আমরা বেগ এবং ত্বরণ সম্পর্কে একটু জেনে নিই। বেগ এই বেগ রাশিটা বলতে কি বোঝায়? বেগ হচ্ছে একক সময়ে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করছে তাহারকে কি বলবে? বেগ। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে অতিক্রান্ত সরণকে বেগ বলবে। যেমন বেগ সমান আমরা তাহলে লিখতে পারি বেগ সমান অতিক্রান্ত অতিক্রান্ত সরণ, যেটাকে আমরা প্রকাশ করব এস দিয়ে বাই সময়, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করব। বুঝতে পারছো? বেগ সমান অতিক্রান্ত একক সময়ে যতটুকু সরণ অতিক্রম করবে তাহলে তাকে কি বলবে? বেগ। এখন আমরা বেগের এককটা একটু দেখে নেই। একক আমরা আগে কি দেখছিলাম? সরণের একক কি? মিটার। তাহলে সরণের আগে মিটার বসিয়ে দেব এবং সময়ের একক কি? সেকেন্ড। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মিটার পার সেকেন্ড। দেখো কিভাবে বেগের একটা আছে যে অতিক্রান্ত সরণ বাই সময়, সেখানে সরণের এককটা হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে বেগের একক দাঁড়ালো মিটার পার সেকেন্ড। এখন আমরা বেগের মাত্রাটাও দেখে নিই। মাত্রাটা কি হবে? সরণ এটা কি? দূরত্ব। মানে সরণ যেটা এটা কি? দৈর্ঘ্য মানে লেন্থ। তাহলে সরণের মাত্রা কি হবে? এর। সময় এটার মাত্রা কি হবে? সময়। সময় মানে কি? টাইম। টাইমের মাত্রা হবে ক্যাপিটাল টি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এল টি ইনভার্স 1। এতটুকু বুঝতে পারছো? এগুলা মনে রাখতে হবে। তাহলে তোমাদের অবশ্যই মানে প্রশ্নে যখন লিখবা, যখন আনসার দিবা, বেগ বেগ আসছে আনসার মিটার পার সেকেন্ড দিতে হবে, না হলে তোমার উত্তরটা কেটে দিবে। এখন আসে আমরা ত্বরণটা দেখে নিই। ত্বরণ ত্বরণ রাশিটা হচ্ছে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ মনে করো তুমি এ বিন্দুতে তোমার বেগ ছিল ইউ, এটা হচ্ছে আদি বেগ। এখান থেকে তুমি যাত্রা শুরু করলে বি বিন্দুতে গেলাম, তখন তোমার বেগ বি, এটা হচ্ছে শেষ বেগ। এখন এই এ বিন্দুর বেগ এবং বি বিন্দুর বেগ কিন্তু সমান না। যতটুকু বেগের পরিবর্তন হয়েছে তাকে আমরা একক সময়ে যতটুকু বেগের পরিবর্তন হয়েছে তাকে আমরা কি বলবো? ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন কতটুকু? বেগের পরিবর্তন আমরা শেষ বেগ বিয়োগ আদি বেগ। বেগের পরিবর্তন কি? শেষ বেগ বিয়োগ আদি বেগ। এটার একক আমার মিটার পার সেকেন্ড হবে। বুঝতে পারছো? তাহলে আমরা বেগের পরিবর্তনের হারকে, একক সময়ে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ। ত্বরণ সমান আমরা কি লিখতে পারি? ত্বরণ। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি।
এ সমান কি বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন কতটুকু? বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ বাই টি মানে সময়। বি মাইনাস ইউ বাই টি এই ইকুয়ালটা আমরা লিখতে পারি বি মাইনাস ইউ বাই টি। তাহলে এটার এখন এককটা দেখে নেই, একক কি হবে? বেগের একক কি লিখলাম? মিটার পার সেকেন্ড। এটাকে আমরা আবার মিটার পার সেকেন্ড এভাবে লিখতে পারি, বুঝতে পারছো? আর টি আবার সময়ের একক কি? সেকেন্ড, বুঝতে পারছো? তাহলে মিটার পার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মিটার পার সেকেন্ড স্কয়ার। দুইটা সূত্র আছে, দুই দিয়ে দেব। তাহলে এখন তরলে এককটা কি দাঁড়ালো? মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা দেখে নেই ত্বরণের মাত্রাটা। মাত্রা কি হবে? মিটার। মিটারের মাত্রা কি? মিটারের মাত্রা আমরা কি দেখেছিলাম? এল মানে দূরত্ব, লেন্থ। আবার এস, এস মানে কি? সেকেন্ডের একক এটা। তাহলে সেকেন্ডের মাত্রা কি হবে? সময়ের মাত্রা হবে ক্যাপিটাল টি ইনটু ক্যাপিটাল টি। তাহলে আলটিমেটলি আমাদের মাত্রাটা দাঁড়াবে এল টি ইনভার্স 2, বুঝতে পারছো? তাহলে ত্বরণের একক দাঁড়ালো মিটার পার সেকেন্ড স্কয়ার, মাত্রা হবে মিটার পার এল টি ইনভার্স 2। এটারও বুঝতে পারলাম। এখন তো আমরা এখন আমরা বেগের মানে গতির কয়েকটা সমীকরণ দেখে দেব। গতির সমীকরণ এই গতির সমীকরণগুলো কিভাবে আসছে তা আমরা প্রতিপাদন করে দেখাবো। যেমন আমরা একটু আগে দেখে আসলাম কি d s বাই t, দেখে আসছি না? এখন এটা কি বেগের সমীকরণ। আবার আমরা গড় বেগের সমীকরণটা লিখতে পারি। গড় বেগকে আমরা প্রকাশ করব v বাই v। গড় বেগ কি হবে? মোট অতিক্রান্ত সময়, মোট অতিক্রান্ত সরণ। মোট অতিক্রান্ত সরণ এসি হবে এবং সময়। মোট অতিক্রান্ত সরণ বাই সময়, এটা কি গড় বেগ। আবার কোন কিছু গড় বেগ করতে হলে আমরা কিভাবে বের করি? যেমন দুজন ব্যক্তির গড় যথাক্রমে 40 এবং 50 কেজি, তাহলে তাদের গড়ের বেগ, তাদের গড়ের গড়টা কত হবে? 40 যোগ 50 বাই 2 মানে 90 ভাগ 2 45। তাহলে আমরা গড় বেগ আর অন্যভাবে কিভাবে লিখতে পারি? আদি বেগ ইউ প্লাস মানে শেষ বেগ বাই 2। এভাবে আমরা গড় বেগটা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। এখন আমরা আগে কি দেখাচ্ছিলাম? এ সমান কি? একটু আগে দেখাচ্ছিলাম এ সমান বি মাইনাস ইউ বাই টি। দেখো এইখান থেকে আমরা বেগের মানটা একটু বের করি। মানে এখান থেকে যদি আমরা বেগের মানটা বের করি তখন কি হবে? এখন এই পাশে টিটা চলে আসবে এই পাশে, এবং এই পাশে হবে কি বি মাইনাস ইউ ইকুয়াল টু এ এবং টি গুণাকার। এখানে শুধুমাত্র আমরা কি বের করব? বি। তাহলে এই পাশে বিটা রেখে দেব এবং ইউটা ওই পাশে চলে গেলে যোগ আকারে চলে যাবে। তাহলে এই পাশে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। এটা কি একটা বেগের সমীকরণ। দেখো এখানে আমরা কি দেখছিলাম? বি সমান এস বাই টু। এটা কখন ইউজ করব? এটা হলো সমবেগের ক্ষেত্রে। সমবেগের ক্ষেত্রে
আর এটা কি সমতরণের ক্ষেত্রে। দুটোই কিন্তু বেগের সমীকরণ। এতটুকু বুঝতে পারলাম। এতটুকু বুঝতে পারলে এবার আসো আমরা আরো একটা সূত্রের প্রতিপাদন করি। এখানে একটু খেয়াল করো, দেখো এটা কি গড়বেগ s/t, এটা কি গড়বেগ e প্লাস t/2, দুটাই কি গড়বেগ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না s/t ইকুয়াল টু u প্লাস d/2, লিখতে পারি না। আবার আমরা এখানে দেখো একটু আগে কি শিখে আসলাম b ইকুয়াল টু u প্লাস at, এটাও এখানে আমাদের লাগবে, তাই লিখে রাখলাম। এখান থেকে আমরা কি লিখতে পারি s/t equal to u plus v/2, লিখতে পারি s/t equal to v/2। এখন দেখো আমরা এখান থেকে কি বের করব, ড্যাশটা মানে অতিক্রান্ত সরলটা বের করব। তাহলে এখানে কি দাঁড়াবে, t টা আমরা ওই পাশে নিয়ে যাব, s equal to u plus v, তাতে গুণ হবে t, নিচে কি আছে 2। এখন তো আমরা জানি b এর মান b সমান কি u plus at, এখন আমরা b এর মানটা এখানে বসিয়ে দিব, u plus at, b এর বদলে আমরা u plus at টা বসিয়ে দিব। তাহলে কি দাঁড়ায় বলতো তো, s equal to u plus b এর বদলে আমরা কি লিখতে পারি u plus at, u plus at, এটা লিখতে পারি কিনা অবশ্যই। তাহলে এর সাথে কি গুণ আছে কি, আর নিচে আছে 2। এখন দেখো s equal to u plus u মানে 2u, 2u plus 80 বাইরে আছে গুণ t/2। এখন আমরা কি লিখতে পারি s equal to, তাহলে আমরা t টা গুণ করে দেব, তাহলে 2ut plus a স্কয়ার, t টা গুণ করে দিলাম আর নিচে আছে 2। এবার একটু দেখো, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। এইখান থেকে আমরা এই ভগ্নাংশটাকে আলাদা করে দেব, তাহলে আলাদা করে দিলে কি হয় দাঁড়ায় s equal to 2ut/2, 2ut/2 প্লাস এখানে at²/2, at²/2। এই ভেঙে দিলাম, এই ভগ্নাংশটাকে আমরা দেখি এটা পাই, আর এটাকে যদি যোগ করি তাহলে আমরা এটা পাবো অবশ্যই। এখন দেখো s equal to এই 2 এর দিয়ে কি যাবে কাটা যাবে, এখানে কি হবে u প্লাস এখানে হাফটাকে আমরা আলাদা করে লিখবো এবং হবে কি at²। এতটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা আরেকটা গতির সমীকরণ পেয়ে গেলাম, যেটা দিয়ে আমরা নির্ণয় করব অতিক্রান্ত সরল। এটা একটু লিখে রাখবা এবং মনে রাখবা। এবার আসো আমরা আরো একটি সমীকরণ প্রতিপাদন দেখব। এখানে আমরা কি পেয়েছি, এখানে লিখে রাখি আমাদের কাজে আসবে s equal to ut plus half at², এটা লিখে রাখলাম। এখন দেখো আমরা জানি কি b equal to u plus at, equal to u plus at। এখান থেকে দেখো আমরা যদি উভয় পাশে স্কয়ার করে দেই তাহলে কি আসে আমরা দেখি তো একটু। এখানে স্কয়ার করলে হবে b স্কয়ার equal to u plus at হোল স্কয়ার। এখন এখানে আমরা a plus b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। এই পাশে আছে b স্কয়ার এবং এটাকে যদি a plus b হোল স্কয়ার সূত্র হিসেবে লিখি তাহলে আমরা পাবো a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, আমি ডিরেক্ট স্কয়ার করে দিলাম, এটা পাবো।
দেখো তো বোন, এখানে কিছু গন্ধ পাচ্ছ কিনা? দেখো আমরা যদি এখান থেকে 2a কমন নেই, এই দুইটা রাশি থেকে, এই দুইটা মান থেকে আমরা যদি 2a কমন নেই, তাহলে আমরা কি করতে পারি? u3 প্লাস 2 কমন নিলে এখানে হাফ a স্কয়ারটা আসবে। দেখো তো এখানে আমরা u3 প্লাস হাফ a স্কয়ার সমান কি লিখতে পারি? yes, টা যদি আমরা লিখতে পারি তাহলে এটা কি আমরা ছোট করে দিতে পারবো না? দেখো তো এখন কমন নেই আমরা এখান থেকে, b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার জায়গায় রাখলাম স্কয়ার প্লাস এটা থেকে আমরা 2 এটা কমন নিই, 2 এটা কমন নিলে এখানে কি হবে? a এবং t l u এবং এটা থাকবে, এবং এখানে কি 2 কমন নিছি তাহলে হাফ হবে, এবং এখান থেকে একটা a কমন নিছি হবে আরেকটা a এবং t স্কয়ার। এখন দেখো তো u2 সমান u3 প্লাস হাফ a স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? s। এই s টা এখন আমরা এখানে বসিয়ে দেব, b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2a, আর এইটুকু কত লেখা? s টা বসিয়ে দেব। এই দেখো আমরা আরেকটি সূত্র, আরেকটি সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এটাও আমরা একটু লিখে রাখবো। তখন তো আমরা এ পর্যন্ত কয়টা গতিক সমীকরণ পেলাম তার সবগুলো এক জায়গায় আমি লিখে দেই। প্রথমে আমরা কি পেয়েছি? b সমান s বাই t। এখান থেকে আবার আমরা লিখতে পারি কি s ইকুয়াল টু bt, মানে সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত সময় s ইকুয়াল টু bt। এখান থেকে আমরা এটা লিখতে পারি, এটা এক নম্বর সমীকরণ। আবার আমরা লিখতে পারি b ইকুয়াল টু u প্লাস a, b ইকুয়াল টু u প্লাস a। এটা কমন হবে যখন বস্তুটা সমত্বরণে চলবে। আবার আমরা কি পেলাম? s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, এবং এই একদম সর্বশেষ আমরা পেলাম b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। আবার আমরা ত্বরণের সূত্রটাও লিখে ফেলি এখানে, a ইকুয়াল টু b মাইনাস u বাই t। এগুলো হচ্ছে আমাদের গতির সমীকরণ সমূহ। একটু দেখে নাও। এখন দেখো আমরা পরন্ত বস্তুর সূত্র সম্পর্কে। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিও তিনটা সূত্র দিয়েছেন। তার মধ্যে প্রথম সূত্র হলো কন্ডিশন গুলা তোমরা একটু খেয়াল রাখবা। স্থির অবস্থা হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। যেমন মনে করো এর অবস্থান হতে একটি পাতা এবং একটা লোহার গোলক আমি যদি দিই, এইখান থেকে মনে করো এতটুকু উচ্চতা h, এবং এইখানে এসে যদি এই দুইটা বস্তু পড়ে, তাহলে যদি কোনো পাতা না থাকে এই বস্তুটা, এই লোহার গোলকটা এই উচ্চতা অতিক্রম করতে যতটুকু সময় নেবে, এই কাঁটাটাও এই উচ্চতা অতিক্রম করতে ঠিক ততটুকুই সময় নেবে। মানে সমান উচ্চতা হতে, একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আমরা এমনিতে কি দেখতে পাই যে ভারী বস্তুটা আগে পড়বে এবং পাতলা বস্তু যেটা বড় কম সেটা কিন্তু দেরিতে পড়ে। এটা কেন? কারণ আমাদের এই যে এখানে বাতাসের একটা বাধা ক্রিয়া করে, আর যদি কোনো বাধা না থাকে, মানে বিনা বাধায় এই লোহার ব্লক যদি এটার ওজন 1 কেজি হয়, সেটা যতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে একই সময়ে, ঠিক এটা এই পাতার বড় মনে করো 10 গ্রাম, এই পাতাটাও ঠিক ততটুকুই দূরত্ব অতিক্রম করবে এই একই সময়। বুঝতে পারছো?
বৈজ্ঞানিক এনার্জির দ্বিতীয় সূত্রটা কি হবে? দ্বিতীয় সূত্রটা হবে স্থির অবস্থা হতে বিনা বাধায় কোনো পরোক্ষ বস্তুর বেগ তার সময়ের কি সমানুপাতিক। দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে অতিক্রান্ত সময় তার কি বেগের সমানুপাতিক। এখন আসো গ্যালিলিওর তৃতীয় সূত্র সম্পর্কে। গ্যালিলিওর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরোক্ষ বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা তার সময়ের বর্গের সমানুপাতিক হবে। তাহলে এটা সমীকরণ হিসেবে কিভাবে লিখতে পারি, h সমানুপাতিক t স্কয়ার, মানে বর্গের সমানুপাতিক। এখন এই দুইটা গ্রাফ কিভাবে আমরা লিখতে পারি, মনে করে x অক্ষে আমরা যদি t দেই এবং y অক্ষে আমরা যদি বিটা দেই, তাহলে এর গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটা হচ্ছে b সমানুপাতিক t এর গ্রাফ। এখন আসো h এবং h সমানুপাতিক t স্কয়ার এর গ্রাফটা কি পাবো, যখন x অক্ষে মানে y অক্ষে h অবস্থান করবে এবং y অক্ষে t অবস্থান করবে, তখন এর গ্রাফটা হবে পরাবৃত্তাকার এইরকম। এবার দেখো এই সমানুপাতিক t স্কয়ারের আরেকটা গ্রাফ কিন্তু আছে। যদি y অক্ষে h অবস্থান করে এবং x অক্ষে t স্কয়ারটা অবস্থান করে, দেখো যখন আমরা এখানে t নিয়েছিলাম তখন t এর সাপেক্ষে কিন্তু h এর বর্গের সমানুপাতিক। যদি পুরো t স্কয়ারটা নিয়ে নেই h t স্কয়ারের কি সমানুপাতিক, তখন কি হবে, এই মূল বিন্দুগামী সরলরেখাই হবে। যখন x অক্ষে t স্কয়ার অবস্থান করবে তখন গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা, এবং যখন x অক্ষে শুধুমাত্র t অবস্থান করবে তখন গ্রাফটা হবে পরাবৃত্তাকার। বুঝতে পারছো? এখন আসো আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো একটু দেখি। আমরা একটু আগে কি বলছিলাম, b = u + at এবং s = ut + half s স্কয়ার, আবার b স্কয়ার = u স্কয়ার + 2as। এটা কি আমরা দেখতে পাচ্ছিলাম? এই সূত্রগুলো কি আমরা একটু দেখি, এই সূত্রগুলো একটু আগে দেখছিলাম। এখন দেখো যখন আমরা পরন্ত বস্তুর সূত্রগুলো লিখবো তখন এই শুধুমাত্র s এর জায়গায় মানে সরণের জায়গায় h টা বসায় দেব। h কেন লিখবো, পরন্ত বস্তু কিন্তু একটা উচ্চতা অতিক্রম করে মানে হাইটে h টা বসায় দেব, s এর জায়গায় h হবে এবং এখানে কি লিখছিলাম a, এর জায়গায় আমরা কি লিখবো, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি g, g এর একটা আদর্শ মান আছে 9.8, এটা মনে রাখবা। এবং তাহলে এই সূত্রটাকে যদি আমরা পরন্ত বস্তুর সূত্র হিসেবে লিখি, দেখো b তো জায়গায় থাকলে b = u প্লাস এর বদলে আমরা কি লিখবো, g অভিকর্ষ ত্বরণ gt। এটা কি পরন্ত বস্তুর একটা সূত্র। আবার s এর বদলে s এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, h এবং ut তো জায়গায় থাকবে প্লাস আর এর বদলে এর পরিবর্তে আমরা লিখতে পারি g t স্কয়ার। t স্কয়ার জায়গায় থাকবে এবং আরেকটা সমীকরণ কি, b স্কয়ার = u স্কয়ার প্লাস 2 এর বদলে আমরা লিখতে পারি g আর s এর পরিবর্তে h। তাহলে পরন্ত বস্তুর সূত্রগুলো কি দাঁড়ালো, b = u + gt এবং h = ut + half gt স্কয়ার এবং b স্কয়ার = e স্কয়ার + 2gh। মোটামুটি এই তিনটা সূত্র কিন্তু পরন্ত বস্তুর সূত্র। এখন আসলে আমরা যদি মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্রগুলো দেখি, মুক্তভাবে যখন কোনো একটা বস্তু মুক্তভাবে পড়তে থাকে
তখন কিন্তু বস্তুটা কিউ শূন্য হবে, তার আগে বেগ শূন্য হবে। তাহলে মুক্তবাহ পরন্ত বস্তুর সূত্রগুলো আমরা কিভাবে লিখতে পারি? বি ইকুয়াল টু, যদি ইউ শূন্য হয় তাহলে আমরা কি লিখতে পারি? শুধুমাত্র জিটি, ইউ বি ইকুয়াল টু জি টি, কারণ ইউ শূন্য। এই সমীকরণগুলো কি মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র। তাহলে এখান থেকে এই সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি? মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউ যেহেতু শূন্য, তাহলে ইউটি হলো কি হবে? শূন্য। তাহলে শূন্য তো লিখতে হবে না, এটা দাঁড়াবে হাফ জিটি স্কয়ার। এই সূত্রটাকে যদি আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখি তাহলে আমরা লিখতে পারবো বি স্কয়ার ইকুয়াল টু, ইউটা তো শূন্য, তাহলে 2gh। দেখো মোটামুটি এইগুলো ছিল তোমাদের প্রতি পড়াশোনা। তাহলে এতটুকু যদি বুঝতে পারবো, আমরা আগামী পর্বগুলোতে তোমাদের বিভিন্ন এমসিকিউ সলভ দেখাবো এবং সিকিউ সলভ দেখাবো। আজকে এতটুকু পর্যন্ত থাকো, পরবর্তী পর্ব পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।